ইলেকশন কমিশন সবাইকে আস্থা দিতে হবে যে আপনার ভোটটা খুব মূল্যবান। আপনি যদি ভোট না দেবেন তাহলে আপনি তো পরিবর্তন করতে পারতেছেন না। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমার অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ ও শ্রম উপদেষ্টা মাননীয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। প্রথমে যাচ্ছি একটু শ্রম মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, কারণ দুই মন্ত্রণালয় আপনি যে অভিজ্ঞতা অর্জন হলো এই প্রায় 1.5 বছরে, সেটা নিয়ে তো যাবই। তার আগে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন, ঠিক কারণ নির্বাচনের বাকি আছে 1 মাস, আপনাদের শেষ সময়, এই সময়টাতে আপনার ব্যস্ততা এবং কাজ নিয়ে একটু শুনতে চাই। ধন্যবাদ। এই সময় তো কিছুটা ব্যস্ততা, নতুন কোনো কিছু না। যে সমস্ত চলমান বিষয়গুলো আছে এগুলো নিয়েই ব্যস্ততা। অন্য নতুনভাবে আমরা আর কিছু পরিকল্পনাও করছি না, বা পরিকল্পনা করলেও সেগুলোর বাস্তবায়নের কোনো সময় নেই, উদ্যোগ নেওয়ার সময় নেই এখন। ওই পুরনো যেগুলো চলছে সেগুলো নিয়েই, সেগুলোকে সমাপ্তির পথে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা চলছে, যাও অনেক জায়গাতে সমাপ্তি হবে না, সেটা কন্টিনিউ করবে। শ্রম মন্ত্রণালয় মোটামুটি যে বিষয়টি ছিল বড় বিষয়, সেটি ছিল বাংলাদেশ লেবার অ্যাক্ট, কিছু কনভেনশন সাইন করা এবং আইএলওর যে সমস্ত অবজারভেশন ছিল, যেই কারণে আমাদের উপরে এখনও আর্টিকেল 26 আছে, দ্যাট মানে ইন্সপেকশনের বিষয়টি আছে, যেটা হলে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের ব্যবসা বাণিজ্যে দারুণ একটা ক্ষতিকর ব্যবস্থা হতো। তো বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট আরএমজি সেক্টরে এটাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো। আমাকে একটা ওয়ার্নিংও দেওয়া হয়েছিল। আগামী মার্চ মাসের মধ্যে ছিল যে আমরা যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্তত কিছু স্ট্যান্ডার্ডে না আসি, তাহলে আমাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো থেকে যাবে। সেই জায়গায় কাজ করতে গিয়ে আমাকে প্রচণ্ড খাটাখাটি করতে হয়েছে। আপনি জানেন যে এগুলো সব ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এগুলো হয়েছে, একদিকে মালিক, একদিকে শ্রমিক, একদিকে সরকার। তারপরে যে সবাই যে সন্তুষ্ট হয়েছে তেমনও না, এখনও অনেকের অনেক রিজার্ভেশন আছে। সেগুলো হয়তো আমরা একবার খতিয়ে দেখে হয়তো ওইগুলোকে একটা অ্যামেন্ডমেন্ট হিসেবে রেখে দিব। পরে পার্লামেন্টে যদি মনে করে চিন্তা করে যে এটাকে সংযোজন করতে হবে, করবে, না হলে করবে না। কারণ এই মুহূর্তে আমরা আর নতুন করে অর্ডিন্যান্স করতে পারবো না। কাজেই এটা নিয়েও একটু আলোচনা হচ্ছে। দ্বিতীয় আলোচনা শ্রম মন্ত্রণালয়, যেটা হচ্ছে 100% ইনভেস্টমেন্ট, বিশেষ করে গ্যাস অয়েল সেক্টরে, তাদের ওয়েলফেয়ার ফান্ড যেটা ওয়ার্কারদের জন্য, সেটার প্রপোর্শনটা কী হবে সেটা নিয়ে আলোচনা চলছে। সেটা হয়তো 2-1 দিনের মধ্যে সেই আলোচনাটা শেষ হবে। কাজে শ্রম মন্ত্রণালয় মোটামুটি যে ধরনের প্রথম দিকে এসে আমরা যেই অস্থিরতা দেখেছিলাম শ্রম বাজারে, বিশেষ করে গার্মেন্ট সেক্টরে কিছু বন্ধ হয়ে গেছিলো, বড় বড় কোম্পানি, সেগুলো কিভাবে বন্ধ হবে, কিভাবে চলবে, সেখানে অসন্তোষ, সেই অসন্তোষটা নিরসন করা গেছে এ পর্যন্ত। আশা করি নির্বাচন পর্যন্ত এখানে আর কোনো সমস্যা তেমন দেখছি না আমি। তারপর টুকটাক তো সমস্যা থাকে, কোনো মালিক পাশে দিতে পারে না, ইত্যাদি ইত্যাদি, সেগুলো ইন্ডিভিজুয়ালি দেখা হচ্ছে। সমষ্টিগতভাবে আমরা মোটামুটিভাবে অ্যাড্রেস করেছি। ওয়ার্কারদের যে সমস্ত দানা পানা ছিল, বড় কোম্পানি আপনি জানেন সরকারের তরফ থেকে টাকা দিয়ে সেটাকে নিবৃত্ত করা হয়েছিল। এখনও একটা বড় কোম্পানি, যেই কোম্পানিকে আমরা চালু রাখার চেষ্টা করছি, তাদেরও সমস্যা আছে। সেই সমস্যাগুলো একদিক দিয়ে নিরসন হয়, আরেক দিক দিয়ে অন্যরকম বাড়ে। তো আশা করি আমাদের যাওয়ার আগে এটা নিরসন হবে। তো শ্রম মন্ত্রণালয়ের যে কাজটা, এটা হচ্ছে টেকনিক্যাল কাজ, টেকনিক্যাল মিনিস্ট্রি যদি আমি বলি এটাকে। এটা এই যেমন এই বড় একটা কাজ শেষ হয়ে গেল, তারপরে তো আরেকটা কাজ আসবে, তো ওই রকম। তো শ্রম মন্ত্রণালয় এখন মোটামুটিভাবে যে অবস্থা আছে, এর কলকারখানা পরিদর্শন এবং ডেভেলপমেন্ট, এগুলো এখনও প্রয়োজন আছে। কলকারখানা পরিদর্শন যেটা মানে আপনার শ্রম ডাইরেক্টরেট অফ লেবার, একটা হচ্ছে যেটা কলকারখানা পরিদর্শন, সেটা আলাদাভাবে শ্রম মন্ত্রণালয়ের অধীনে তারা কাজ করে।
এখানে আমাদেরকে ইন্সপেক্টর বাড়াতে বলেছে এবং আমরা ইন্সপেক্টর পাচ্ছি থ্রু পিএসসি। তো আরও কিছু কিছু ডেভেলপমেন্টের কাজ হাতে রয়ে গেছে, যেমন প্রতি ডিস্ট্রিক্টের অফিস এবং শ্রমিকদের যেটা শ্রম কর্মসংস্থানটা উইংটাকে তৈরি করার চেষ্টা চলছে। মানে 5 আগস্টের পরে বড় একটা জায়গা, অসন্তোষের জায়গা এই শ্রমিকদের ক্ষেত্রে ছিল, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে। আপনি দায়িত্ব নেওয়ার পর ব্যাপক আকারে এটা আপনি অনেক উদ্যোগ নিলেন, কমালেন। বিভিন্ন যারা কিছু গার্মেন্টস বন্ধ হয়ে গেল সেখানে আপনার একটা উদ্যোগ ছিল যে কি যাদের বন্ধ হয়ে গেল তাদের টাকা ফেরত দেওয়া, শ্রমিকদের পাওনা দেওয়া, সব কিছু মিলে এর মধ্যে শ্রম আইন সংশোধন অধ্যাদেশটাও করলেন। এই আপনার এই কয়েকদিনের অভিজ্ঞতাটা কি, মানে শ্রমিকদের কল্যাণে আসলে আপনি কতটুকু করতে পারলেন সব মিলে? শ্রমিকদের কল্যাণে সব করতে পেরেছি সেটা না, কারণ আপনারা জানেন এগুলো বাজার ভিত্তিক। হ্যাঁ, যেমন শ্রমিকদের বেতনের বিষয় আছে, তাদের অন্যান্য ভাতার বিষয় আছে। এখন আমাদের এখানে মুশকিলটা হলো যে মালিকরা ইনভেস্ট করেছে, ব্যাংক থেকে টাকা নিয়েছে, সেই ইনভেস্টমেন্টের বদলে তারা যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে যে প্রাইসটা পায় সেই প্রাইসটা অনেক দেশের তুলনায় সমান না। আমি যদি ক্যাম্বোডিয়ার কথা বলি, আমি যদি ভিয়েতনামের কথা বলি, এমনকি আমি যদি শ্রীলঙ্কার কথাও বলি, সেখানে ব্র্যান্ডে যে সমস্ত যতটুকু টাকা পয়সা দেয় ততটুকু কিন্তু বাংলাদেশ পায় না। তো বাংলাদেশ না পাওয়ার কারণে যেটা হচ্ছে যে মালিকদের পক্ষেও শ্রমিকদের অনেক দাবি দেওয়া মানা সম্ভব হচ্ছে না। এবং এইটা নিয়েও আমরা অনেক কাজ করেছি, আমরা অনেক কথা বলেছি, আমরা আইএলওতে কথা বলেছি, আমরা ইউএস ট্রেড যে 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 দল এসেছিল তাদের সাথে কথা বলেছি, ইউর দলের সাথে কথা বলেছি, এমনকি ব্র্যান্ডের কিছু লোক এসেছিল তাদের সাথে কথা বলেছি। তো আশা করি যে হয়তো ভবিষ্যতে নেগোসিয়েশন যদি হয় ভবিষ্যৎ সরকারের দ্বারা, তাহলে এইটাও নিরসন হবে বলে আমি মনে করি। আর যদি নিরসন না হয় তাহলে মালিকদের পক্ষে এই যে আমরা বললাম 3 বছর পর পর বেতন বৃদ্ধির বিষয়টি, এরকম একটা ডিফিকাল্ট ইস্যু হয়ে যাবে। শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়টাও ঠিক হলো না। নারী ন্যূনতম শ্রমিকদের কর্মঘণ্টা, স্বাস্থ্য। নারী শ্রমিকদের কর্মঘণ্টা তো আলাদাভাবে হয়নি, কিন্তু তাদের মাতৃকালীন ছুটি সেটা 120 দিন করা হয়েছে। আগে ছিল আরও কম, সেখান থেকে 120 দিন করা হয়েছে। আর আর ন্যূনতম মজুরি সেটা তো মজুরি বোর্ড যেটা আছে সেটা ফিক্স করবে, বলা আছে ন্যূনতম মজুরি। আমরা আসার পরে আমাদের একটা বোনাস দিয়েছিলাম, বোধহয় রেইজ দিয়েছিলাম একটা। শ্রম আইন সংশোধন যেটা হলো তার মধ্যে দিয়ে যে ট্রেড ইউনিয়নের যেটা, ওটা কতটা হলো বা হয়? আমার মনে হয় যে ট্রেড ইউনিয়নের যে সমস্ত অবজারভেশন ছিল সবগুলো মিট করা হয়েছে। মোর দেন দ্যাট যেমন আমরা বলেছি যে ন্যূনতম 20 জন নিয়ে একটা ট্রেড ইউনিয়ন হতে পারে, এবং তারপরে সংখ্যা যেমন যত বাড়তে থাকবে সেই সংখ্যা অনুপাতে ট্রেড ইউনিয়নের জন্য মিনিমাম লোক লাগবে। এবং একটি ফ্যাক্টরি যদি বড় হয় সেখানে 5টি ট্রেড ইউনিয়ন ম্যাক্সিমাম হতে পারে। এবং সিবিএ হবে একটা, যেটা হবে নির্বাচনের মাধ্যমে সিবিএ হবে। তারপর বলা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন গঠন করতে আগে যে ধরনের অনেকগুলো প্রতিবন্ধকতা ছিল, তার আইডেন্টিটি, তার নাম, তার নানান ধরনের ইনফরমেশন দেওয়া, সেটা আর দেওয়া লাগবে না। কারণ ট্রেড ইউনিয়ন ফর্ম করে সরাসরি রেজিস্ট্রেশনের জন্য পাঠাবে। যদি এখান থেকে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে সেটা ইন্ডিভিজুয়াল তদন্ত হবে। এবং এই ট্রেড ইউনিয়নের যে বিষয়টি ছিল সেটা মোটামুটি রিল্যাক্স করা হয়েছে। আরেকটি হলো যে ব্ল্যাক লিস্টিংয়ের একটা বড় ব্যাপার ছিল, যে মালিকরা ইচ্ছা করে ব্ল্যাক লিস্ট করে তো যাতে সে কোথাও চাকরি না পায়, সেটা উইথড্র করা হয়েছে। মালিকরা এখন ব্ল্যাক লিস্ট করতে পারবে না। হ্যাঁ, যদি কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে তাহলে সে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে, কিন্তু চট করে ব্ল্যাক লিস্ট করে সবাইকে জানিয়ে দেবে তা হয় না। এরকম আরও বেশ কিছু জায়গায় রিল্যাক্স করা হয়েছে। আপনারা জানেন যে 48,000 লোকের বেনামে মামলা দেওয়া হয়েছিল 48 জন নেতার সাথে, সেগুলো উইথড্র করা হয়েছে, শুধু একটা ছাড়া যেটা ক্রিমিনাল কেস, সেগুলো উইথড্র করা হয়েছে। কাজে এই সব কিছু মিলিয়ে
একটা শ্রমিক বান্ধব পরিবেশ করা হয়েছে। আপনার দায়িত্ব নেওয়ার পর ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাশালী অনেক গার্মেন্টস মালিক যারা ছিলেন তাদের অনেকগুলো গার্মেন্ট বন্ধ হয়ে গেল, সেখানে যে শ্রমিকরা বেকার হলো তাদের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নিতে শ্রমিকদের যে বেকার হয়েছে সেটা অ্যাকচুয়ালি আমরা সত্যি কথা বলতে গেলে ইনস্টিটিউশনালাইজ কিছু করতে পারিনি, কিন্তু অনেকে বেশিরভাগই কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে, কারণ অনেক ফ্যাক্টরিতে ট্রেন দক্ষ ম্যান পাওয়ার প্রয়োজন ছিল, না হলে হয়তো আরও কিছু আমরা দেখতাম, হয়তো এজিটেশন হতো বা কিছু সেরকম, কিন্তু শ্রমবাজারে ওইরকম বেকার লোকজন কিন্তু রাস্তায় আর নামেনি। দুটো কারণ, একটা হচ্ছে তাদের সব যা যা ছিল একজনের যা পাওয়ার কথা সব দিয়ে দেওয়া হয়েছে, আর যেটা সচরাচর তারা পায় না। দ্বিতীয়ত হচ্ছে যে বাংলাদেশের এই যে মার্কেটটা, পার্টিকুলারলি গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং মার্কেটটা কিন্তু সংকুচিত হয়নি, মার্কেটে আরও ইনভেস্টমেন্ট কিছু আসছে, তো মাঝে মধ্যে ইউরোপিয়ান কারণে হয়তো অর্ডার কম থাকে, মাঝে মধ্যে অর্ডার বেশি থাকে, কিন্তু আমরা যতটুকু জেনেছি ইনফর্মালি দ্যাট যারা চাকরিচ্যুত হয়েছে তাদের প্রায় 80% বিভিন্ন জায়গায় কাজ পেয়েছে। এটা তো টেকনিক্যাল ইস্যু, টেকনিক্যাল ব্যাপার। আর বাকিটা আমরা চেষ্টা চালিয়েছি যার যার লাগবে তাদের করার জন্য। পারতপক্ষে আমরা ফ্যাক্টরি বন্ধ করতে দিচ্ছিলাম, যেমন নাসা গ্রুপের কথাই বলি, নাসা গ্রুপের জন্য আপ্রাণ চেষ্টা হয়েছে যাতে এটা বন্ধ না হয়। আজকেও নাসা গ্রুপের লোকজন এসেছিল, আমি সচিবের সাথে কথা বলতে বলেছি নেক্সট মিটিং তৈরি করার জন্য। তো আমরা তো বন্ধ করতে আসিনি, এ তো বন্ধ, ওটা যেমন অনেক মালিক পালিয়ে গেছে, তার কেউই নাই এখানে, তারা বিদেশে আছে, তাদের পাসপোর্ট রিভোক করানোর জন্য চিঠি দিয়েছি, রেড অ্যালার্ট জারি করার জন্য চিঠি দিয়েছি, সব কিছু করার চেষ্টা করছি যাতে তাদের ফিরে এসে তারা তাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রি টাকা পয়সা দেয়। এখন ব্যাংক লুটপাট করে টাকা পয়সা নিয়ে চলে গেছে বিদেশে, তো এইটা তো বিশাল ক্রিমিনাল অফেন্স। হ্যাঁ, একটি গ্রুপ মানে প্রায় 37,000 কোটি টাকা টোটাল নিয়ে গেছে। এখন সেই 37,000 কোটি টাকা কী করেছে ওই জন্য, এবং না থাকার কারণেও তার এতগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। সেখান থেকে দেখা গেছে যে 16টা 17টা তার ইউনিটি ছিল না, সেটাকে দেখে সেখান থেকে টাকা, এত টোটাল লুটপাট, একটা লুটপাটের রাজত্ব ছিল তখন। এবং আমি আশ্চর্য হয়ে যাই, মানে লুটপাটের রাজত্ব সব জায়গায়, শুধু যে ব্যাংকিং সেক্টর লুটপাট হয়েছে তা না, মন্ত্রণালয়গুলোর মধ্যে এক ধরনের লুটপাটের ব্যবস্থা হয়েছে। একটা জিনিসের দাম 100 টাকা, ওটা করা হয়েছে 500 টাকা। এইভাবে লুটপাট হয়েছে। অনেক নেওয়া হয়েছে, প্রকল্প নেওয়া হয়েছে, যে প্রকল্প এখন মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে এগুলো কেন করা হয়েছিল, কোন জায়গার জন্য করা হয়েছিল, যেগুলো এসেনশিয়াল সেগুলো করা হয় না। তো এইরকম শুধু আমি তো কয়েকটা মন্ত্রণালয় দেখলাম, পাট মন্ত্রণালয় ছিলাম, ওটা শেষ, বস্ত্র শেষ, পাট শেষ, মন্ত্রণালয় আছে কোনো কাজ নেই। তো এইরকম শ্রম মন্ত্রণালয় মনে হলো যে কেউ কোনো কাজই করে নাই, এবং শ্রম মন্ত্রণালয় মনে হলো যে, কিন্তু আপনার আগে তো আপনার সরকারের উপদেষ্টা একজন ছিলেন, সে কিছু সে তো মাত্র 1 মাসের মতো ছিল, তার কতখানি অভিজ্ঞতা হয়েছে তখন জানি না, 1 মাসের মধ্যে কিছু করা তো সম্ভব হচ্ছিল না। তখন একটা খুব খারাপ অবস্থা ছিল দেশে, আপনি জানেন, প্রতিদিন শ্রম মন্ত্রণালয় ঘেরা হচ্ছে, শ্রম ভবন ঘেরা হচ্ছে, যমুনা ঘেরা হচ্ছে, ভাঙচুর হচ্ছে, গাজীপুর বন্ধ, সো এইসব তো ছিল, সেগুলো সামলানো হয়তো একটু কঠিন হয়ে পড়েছিল, সেই কারণেই হয়তো আমার এখানে আসা। আপনি নৌ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরে চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকগুলো বিতর্ক শুরু হয়েছে যে বিদেশি অপারেটরদেরকে দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন, কি মত? বিদেশি অপারেটরদেরকে এখন দেওয়া হয়নি, আর দেওয়া হলে খারাপটা কোথায়? আমাদের দেশি অপারেটর 17 বছর চালাতে পারে, তাদের থেকে তো ভালো চলবে, তারা তো প্রযুক্তি নিয়ে আসবে, তারা এমপ্লয়মেন্ট জেনারেট করবে, হ্যাঁ, আর ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে। তো এগুলো যদি খারাপ হয় তাহলে দুনিয়াতে যে এখন যে সমস্ত পোর্ট, ইনক্লুডিং আমাদের পার্শ্ববর্তী দেশে 5টা পোর্ট, পাকিস্তানের 2টা পোর্ট, ভিয়েতনাম থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত পোর্ট, যেগুলো অন্যান্য কোম্পানি চালাচ্ছে, তো তাদেরকে অসুবিধা হচ্ছে না? তাদের অসুবিধা হচ্ছে, বরং আমি তো মনে করি যে দক্ষতা বাড়বে, আমাদের পোর্টটা একটা ইন্টারন্যাশনাল জায়গায় যাবে, এবং একই সাথে নিউ এমপ্লয়মেন্ট জেনারেট হবে। কারণ পোর্টে যে সমস্ত আমরা এখন বলি যে অত্যাধুনিক ক্রেন, মোটেও অত্যাধুনিক ক্রেন না, এগুলো পুরনো 15-16 বছর হয়ে গেছে। 15-16 বছর তো প্রযুক্তি থাকে না, প্রযুক্তি চেঞ্জ হয়ে যায় আফটার
5 years 10 years। তো আমি মনে করি না যে এটা একটা মানে খারাপ জিনিস, তবে এটা এটা নৌ মন্ত্রণালয় এককভাবে তো সিদ্ধান্ত নেয় না, এটা সিদ্ধান্ত বিডা আছে, ট্রিপল পি অথরিটি আছে, অ্যাকচুয়ালি তারাই নেয় যে ইনভেস্টমেন্ট হবে কি হবে না, কীভাবে দিতে হবে। আমরা শুধু আমাদের কথা যেটা বলেছি যে আমরা ওপেন টু দিস। হ্যাঁ, আপনি ধরেন এই লাল দিয়ে এয়ারপোর্ট, এটা তো আমাদের নতুন করতে কিছু না, এত পুরনো কেন আর দিন হয়নি তা তো জানি না। লাল দিয়ে পোর্ট, যেখানে লাল দিয়ে জায়গা চর পড়ে আছে, এটা জঙ্গলে আছে, এটা পড়ে আছে। একটা লোক যদি বলে যে আমি ইনভেস্টমেন্ট করব, আমার পয়সা আপনার পয়সা খরচ হবে না, তো আপনার মাটির উপরে আমি ঘর তুলব, ঘর তুলে আমি আপনাকে মাসে মাসে এত টাকা দিব। হ্যাঁ, আর ঘরের থেকে যে ভাড়া আসবে ভাড়ার 1% আমি আপনাকে দিব, 1% আমি নিব। কারণ ঘরটা তো আমি তুলছি, আমি ইনভেস্টমেন্ট করছি, তো সেখানে এটাকে তো পার্টনারশিপে করা হয়। আমি তোমাকে জায়গা দিলাম, তুমি বাড়ি উঠালে, এখন তুমি 25 বছর বাড়ির মালিকানা ভোগ করবা, কিন্তু আমাকে 10% দিতে হবে বা 15% দিতে হবে। তো আমি তো কিছু না করে 15-20% পাচ্ছি। আর তারপরে যে জাহাজগুলো আসবে, যার ওখানে নোঙ্গর করবে, তার থেকেও তো আমি পয়সা পাচ্ছি, পোর্ট অথরিটি। তো এটা তো আমি কোনো পয়সা ইনভেস্ট করলাম না, টোটাল ইনভেস্টমেন্ট আসলো, এসে তারা একটা পোর্ট, ঠিক না, পোর্ট বা পোর্টের অংশ তৈরি করলো, করে তারা হ্যান্ডেল করছে, তাদের ইকুইপমেন্ট সব কিছু তাদের। আমার এখানে লোকজন চাকরি পেলো, তো এটা তো আমি তো আমার মাথা তো ঢোকে না যে এইখানে দেশ বিক্রি করে দিলাম, কীভাবে হয়? তাহলে তো দুনিয়াতে কোনো দেশই বাকি নেই যেখানে পোর্ট অন্য বিদেশি কোম্পানি পরিচালনা করছে। দে আর হোয়াট, দে আর কী বলবো এটাকে, কন্ট্রাক্ট দেওয়া আছে একটা পার্টিকুলার, আমি ল্যান্ডলর্ড, আমি বাড়ি বানিয়েছি, তুমি ভাই ভাড়া নাও বা আমি দোকান বানাও, কিন্তু আমাকে ভাড়াটা দিবা। তুমি দোকান 4 তলা ওঠা অসুবিধা নেই, ইনভেস্ট করো, কিন্তু যত ইনভেস্ট করো তত ভাড়া আমাকে দিতে হবে। তো এই তো সে চলে, পার্টনারশিপ এখন চলে না। এখন নতুন পোর্ট যেগুলো মানে ব্যবস্থাপনা হয়, ওটাকে বলে এই ল্যান্ডলর্ড বেসিস। ল্যান্ড আমার, আমি ল্যান্ডলর্ড, তোমাকে আমি এটা পরিচালনার দায়িত্ব দিলাম, তুমি আমাকে মাসে মাসে বছরে বছরে এই টাকা দিবে, তো ইনভেস্টমেন্ট তোমার। কিন্তু আমার এখান থেকে লোকজন নিতে একটা শর্ত লাগে, আমার এখান থেকে আমার লোকজনগুলোকে তোমার চাকরি দিতে হবে। তো এটা আমি জানি না যারা হয়েছে করছেন কী উদ্দেশ্যে করছেন। গত 17 বছর তো এক কোম্পানি ছিল, তো তখন তো আমরা কারো কিন্তু মুখে কোনো কথা শুনি, কোনো রাশ শুনিনি। এখন অনেকে হয়েছে করছে, বুঝে করছে, কেউ না বুঝে করছে, কেউ পলিটিক্যাল পারপাস করছে, কেউ হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। বাট আই সি নো রিজন ওয়াই আমার পোর্টকে আমি স্মার্ট করতে পারবো না। স্যার, অনেকগুলো স্থলবন্দর বন্ধ হয়ে গিয়েছে, এই বিষয়টা নাকি? এই স্থলবন্দর বন্ধ করা হয়েছে এই কারণে, বেশি না, 8টা করার কথা ছিল, কিন্তু 4টা করা হয়েছে। 4টার মধ্যে 3টা কোনো অস্তিত্বই নাই, মানে মাত্র ল্যান্ড অধিগ্রহণ করা হয়েছিল, সেগুলো ফেরত দেওয়া আছে, ওখান থেকে টাকাটা বেঁচে যাবে আমাদের। আর একটা যেটা কার্যক্রম বন্ধ রাখা আছে, সেখানে 1 পয়সার আমদানি নেই, বরং উল্টা ওখানে যে 2-4 জন লোক থাকে তাকে পেমেন্ট পে করতে হচ্ছে, কিন্তু এখনও লস। এবং আমার জানা মতে 14 থেকে 15টা স্থলবন্দর ছাড়া কারোর কোনো ইনকাম নাই। এখনও 20টা আছে, 24টা ছিল, 20টা আছে, এগুলোর কোনো ইনকাম নাই। হ্যাঁ, কালে ভদ্রে কয়লা নিয়ে আসে, কালে ভদ্রে পাথর নিয়ে আসে, এটার জন্য ওখানে স্টাফ রাখতে হয়েছে, ওখানে কাস্টমার লোক আছে, ওখানে আমাদের লোক আছে, তাদেরকে বেতন ভাতা দিতে হয়, একটা বিশাল স্ট্রাকচার বানানো হয়েছে। এই স্ট্রাকচারের মধ্যে লোকজন রাখা ছাড়া আর তো কোনো উপায় নেই, ওই পারে কোনো স্থাপনাই নাই। তাহলে এইসব পোর্টকে রাখার মানে কি? মানে আমার রেভিনিউ বাজেট থেকে পয়সা যাচ্ছে, আমার ইনকাম হচ্ছে না, এগুলো রাখার তো আমি কোনো কারণ দেখি না। 1 মাস পর নির্বাচন, ঠিক 12 ফেব্রুয়ারি, এখনও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় আছে, এটা কেন? এটার উত্তর তো আমি দিতে পারবো না। মানুষের মধ্যে কেন সংশয় আছে,
এটাও তো যার মধ্যে সংশয় আছে তারা বলতে পারবে। আমি তো কোনো সংশয় দেখছি না। যেটা আমরা দেখছি সেটা হলো যে ইলেকশন হতে হবে, না হলে এই ক্ষমতার পালাবদল কেমনে হবে। হ্যাঁ, আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তো কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না যে আমরা একটা টেন্যুরে থেকে যাব। কখনো না কখনো আমাদের ছাড়তে হবে। তাহলে সেটা কীভাবে? সেটা হবে নির্বাচনের মাধ্যমে। এখন দেশের নির্বাচন কীরকম হবে না হবে এটা ভোটারদের উপর নির্ভর করছে, এটা পলিটিক্যাল পার্টির উপরে নির্ভর করছে। আর আমাদের কাছে যেটা বলনীয় ওটা হচ্ছে আমরা যে কতগুলো সংস্কার করেছি সেই সংস্কারগুলো হতে হবে। কারণ সেই সংস্কার যদি না হয় তাহলে গত ফ্যাসিস্ট রিজিমের মতো যে কোনো রিজিম চলে আসতে পারে। তাছাড়া ক্ষমতায় একটা ভারসাম্য থাকতে হবে। এখন আমরা দেখি সব কিছু এমপি সাহেব কেন্দ্র করেই সব। উনি অমুকের চেয়ারম্যান, উনি তমুকের চেয়ারম্যান, উনি স্কুলের চেয়ারম্যান, উনি কলেজের চেয়ারম্যান। ওর জন্য তো ওনাকে ভোট দেওয়া হয়নি। ওনাকে যে ভোট দেওয়া হচ্ছে যে কারণে, তাহলে লোকাল গভর্নমেন্ট কী জন্য আছে? তাহলে আমরা যাকে বলি লোকাল গভর্নমেন্টের কাজ কী? এবং আমাদের দেশে একক ক্ষমতার অধিকারী হয়ে একটা কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন কিছু পরিবর্তন প্রয়োজন আছে। এগুলো তো আমরা করতে পারতাম না। হ্যাঁ, আমাদের করতে হলে আবার অন্য মেথডোলজিতে যেতে হতো। দেয়ার ফর একটা সংস্কার নিয়ে জুলাই সনদ করা হয়েছে। কারণ মনে রাখতে হবে যে এই ইয়াং ছেলেরা 1400 মতো রক্ত দিয়েছে, প্রায় 2000-এর মতো এখনও পঙ্গু অবস্থা আছে। দে অল ইয়াং এডুকেটেড পিপল। এবং একটা রেভলিউশন বলি বা একটা অভ্যুত্থান বলে একটা হয়েছে, এবং না হলে ওই সরকারকে টলানো যেত না, ওটা আরও 10 বছর থাকতো কি না। দেয়ার ফর বাংলাদেশে একটা ডেমোক্রেটিক অ্যাসপারেশনের জন্য এতগুলো মানুষ প্রাণ দিয়েছে 21st সেঞ্চুরিতে, এবং সেখানে তাদের আকাঙ্ক্ষা তো ছিল যে দেশটা কেমন হবে। ন্যূনতম জিনিস সেখানে করা হয়েছে। সব পলিটিক্যাল পার্টি তো আলোচনা করা হয়েছে। এখন এটা জনগণের কাছে দেওয়া হয়েছে, যাতে এটা ভোট দিতেই হবে। ভোট না দিলেই বাংলাদেশের অবস্থা আগে যেমন ছিল তেমনই হবে। তো কাজে এখানে কিছু পরিবর্তন আসবে। সেই পরিবর্তন ভোট দিলে যারা পলিটিক্যাল পার্টি, যারা ওখানে মেম্বার পার্লামেন্ট হবেন, তাদের উপরে এক ধরনের বাধ্যবাধকতা থাকবে যে এইগুলো কাজ করা। এইগুলো না করলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের সোসাইটি, যা ডেমোক্রেসির সাথে জড়িত, কোনোটাই ফ্লারিশ করবে না। 2008 সালে তো আপনি নির্বাচন কমিশনার হিসেবে কাজ করেছেন। ওই সময়ের থেকে এখনকার প্রস্তুতি নির্বাচন কমিশনের কেমন দেখছেন আপনি? নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। যা দেখছি তা তো তারা তাদের মতো কাজ করছে, সেখানে আমি তো কোনো কমতি দেখিনি। এখন কন্ডাক্ট করার ব্যাপারে ওনাদের কন্ডাক্ট কেমন হবে এটা ওনাদের সক্ষমতার উপরে নির্ভর করছে। আরেকটি হলো যে বহু বছর আমাদের এখানে ইলেকশন ঠিক মতো হয়নি, 3টি ইলেকশন ঠিক মতো হয়নি, একই সাথে আনুষঙ্গিক ইলেকশনগুলো ঠিক মতো হয়নি। কাজে মানুষের একটা যখন খারাপ ইলেকশন হতে থাকে, মানুষ যখন পার্টিসিপেট করতে পারে না, তখন একটা অনীহা টাইপের হয় নির্বাচনের প্রতি। এই নির্বাচন নিয়ে অনেক কথা বলে, ভাই যে কি হবে, ভোট দিয়ে কি হবে, ওরাই তো আসবে, এই লোকই তো আসবে, ও আসবে, আমার কি দরকার। বা এখন এই পরিস্থিতির মধ্যে হয়তো অনেকে বলতে পারে, আরে আমি যাকে সাপোর্ট করবো সে তো নাই, তো কি দরকার। এই যে কথাবার্তা যেগুলো এইবার হচ্ছে, সেইগুলোকে নেগেট করার কাজ করছে ইলেকশন কমিশন। সবাইকে আস্থা দিতে হবে যে আপনার ভোটটা খুব মূল্যবান। আপনি যদি ভোট না দেবেন তাহলে আপনি তো পরিবর্তন করতে পারতেছেন না। পরিবর্তন করতে হলে আপনাকে ভোট কেন্দ্রে এসে ভোট দিতে হবে, এবং এই আশ্বাস এবং আস্থা দেওয়ার দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন যত জনগণকে কাছে এটা নিয়ে যাবে, জনগণকে যত বোঝাতে পারবে যে তার ডেমনস্ট্রেশন এফেক্টে যে তার যে অ্যাডমিনিস্ট্রেশনটা এখন মাঠে আছে, দে আর দি বেস্ট অ্যান্ড দে আর ওয়ার্কিং ফর ইট। তো সেই জায়গাতে আমার মনে হয় যে ইলেকশন কমিশনকে আরও অনেক কাজ করতে হবে। কারণ এখন মানুষের মধ্যে এক ধরনের আচ্ছা ওরা তো অমুকের লোক, অমুকে তো অমুকের লোক, অমুকে তো, এই জিনিসটা ইলেকশন কমিশনের মধ্যে থাকা ঠিক নয়। তাদেরকে বাই অ্যাক্ট দেখাতে হবে যে দে আর ইকুয়াল ফর এভরিওয়ান। তো সেই জায়গাতে আমার মনে হয় ইলেকশন কমিশনকে আরও কাজ করতে হবে।
আরও 1 মাস বাকি আছে। এই 1 মাসে তাদেরকে চিন্তা করতে হবে হাউ টু ডু ইট। একাধিক দল বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নাই, প্রশাসন কিছু নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। এই ধরনের অভিযোগ কেন আসছে? এতগুলো বছর অবিশ্বাস হয়তো 2-1 জায়গায় এরকম দেখা যাচ্ছে, অথবা কারো কারো আচরণ এরকম মনে হচ্ছে, কিন্তু বেশিরভাগ হলো অবিশ্বাস যে আচ্ছা তাহলে তো এই অমুকের জন্য কাজ করছে, অমুক সংস্থাকে বেশি প্রেফারেন্স দিচ্ছে। হ্যাঁ, যেমন হয়তো বলবে যে মিডিয়া সব এক জায়গায় দৌড়াচ্ছে। তো এইগুলো তো মানুষ কিছু কিছু হলে কিছু হয়, কিছু হয় না, কিছু অতিরঞ্জিত হয়। একেবারে যে হয় না তা আমি বলবো না। অনেকটা মানুষ মনে করে যে আচ্ছা অমুক পার্টির দিকে দৌড়াচ্ছে বেশি। তো এইগুলো তখন লেভেল প্লেয়িং ফিল্ডের কথাটা উঠে, আরেক যারা সেই বেনিফিটটা পায় না তারা তো তখন লেভেল প্লেয়িং ফিল্ডের কথা ওঠে। সেটা দেখা এগেইন ইলেকশন কমিশন। এখন যদি নিউজ 24 শুধু আমার কাছে আসে, তাহলে তো লোকে বলে যে এটা তো নিউজ 24 তার ফেভারে আছে। আরও দুজনের কাছে যদি যায়, আমার অপোজিশনে আরও কয়েকজনের কাছে যায়, তাহলে বলা হবে ইকুয়ালি, দে ট্রিটিং ইকুয়ালি। হ্যাঁ, তো ইলেকশনের ব্যাপারে কিন্তু এটা আছে। ওই ইলেকশনের ব্যাপারে যারা এক ধরনের যে আমি ওই পার্টির না, আমারটাও বড় পার্টি, কিন্তু ওই পার্টির স্ট্রেংথ আছে, আমার স্ট্রেংথ কম, এই ধরনের যারা মনে করে তাদের কাছে কিন্তু এটা মনে হয় যে ও ওনার কাছ থেকে নিল, আমি কি কম নাকি? হ্যাঁ, এই মুহূর্তে তো আমিও সমান। ইলেকশনের পরে দেখা যাবে, কিন্তু এখন তো আমি সমান। তার কাছে একদিন গেলে আমার কাছে 2 দিন আসবে। হ্যাঁ, বা আমার কাছে 1 দিন করে আসতে হবে। তো এইটা যখন না দেখে তখন মানুষের মনে নানান রকম সন্দেহ হয়। কিন্তু বাকিটা আমি আবার বললাম, এই মুহূর্তে ইলেকশন কমিশন ছাড়া এগুলো কেউ নিরসন করতে পারবে না। এক্ষেত্রে সরকারের কোনো দায়িত্ব নেই বা ভূমিকা নেই? সরকারের দায়িত্ব আছে। সরকার তো বারবার বলছে যে আমরা কোনো দলের পক্ষে না। হ্যাঁ, আমরা কোনো দলের পক্ষে না, আমরা কোনো দলের হয়ে কাজ করছি না, আমরা কোনো দলের জন্য প্রভাবিত করছি না, বা কোনো দলকে ফেসিলিটি দিচ্ছি না ওইভাবে। হ্যাঁ, তো এখন কিছু কিছু সার্কামস্ট্যান্সিয়াল কিছু কিছু জিনিস হয়, যেটার কারণে হয়তো অনেকে মনে করে আজ এটা এই অমুকের জন্য হয়তো না, হয়তো দৃশ্যত মনে হচ্ছে তাই। কিন্তু ভোটাররা যাকে ভোট দিবে তারা মোটামুটি তারা জানে কোথায় ভোট দিতে হবে। তা এখনকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানে খুব রিসেন্ট, যেমন ওসমান হাদির ঘটনা তো ঘটলোই, তারপর গত সপ্তাহে ঘটলো বিএনপির এক নেতার এই যে গ্রিন রোডের মতো জায়গায়, এছাড়া আরও কুড়িগ্রাম, লক্ষ্মীপুর হচ্ছে। এই অবস্থার মানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আপনি কেমন দেখছেন নির্বাচনের 1 মাস আগে? এটা আমি এই প্রশ্ন উত্তর না দিই, এটা হোম অ্যাডভাইজার ভালো বলতে পারবেন, আর ইলেকশন কমিশন ভালো বলতে পারবেন। আমি এটা বললে আরেকজনের কথা বলা হয়ে যাবে। আপনার অভিজ্ঞতা কি বলে? আমার অভিজ্ঞতাও বলবো না এই মুহূর্তে। আমার এইরকম অভিজ্ঞতা তো আমি ছিল না। আমাদের সময় যেটা ছিল সেট পিস ছিল, সব সেট, কোনোটা পরিবর্তন নেই। এখানে তো অনেক পরিবর্তন হয়েছে। এখানে তো একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অন্য অপোজিশনে ছিল। তো সেই জায়গার থেকে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন যেরকম আছে, এর চেয়ে খারাপ হতে পারত আমি যেটা মনে করি। তো বাকিটা এখন ইলেকশন কমিশন এবং হোম মিনিস্ট্রি, তারা তো আমি দৃশ্যমান যা দেখছি সারাদিন তারা এর পিছনে করে। প্রায় 18 কোটি 20 কোটি লোকের দেশ, আর সেখানে আগেও এরকম ঘটনা ঘটেছে। প্রতি ইলেকশনেই কিন্তু এরকম ঘটনা ঘটে। প্রতি ইলেকশনে কিন্তু কিছু কিছু ঘটনা ঘটে। সেই ঘটনা যে ভালো তা না, কিন্তু হয়েছে অতীতে। তো এটা আমরা বন্ধ করা উচিত আমি মনে করি। ইলেকশন আসলেই লোক খুনাখুনি হবে, জখম হবে, তাহলে আর এতগুলো প্রাণ বিসর্জন দেওয়ার তাহলে কী মানে থাকতে পারে? তো আমি আশা করি উত্তরাত্তর এটা ভালো হবে। মানে নির্বাচন তো বেশি দিন নাই না, এখন ইলেকশনটা যখন যত নিচে গণিয়ে আসবে তত মানে আরও ভালো হবে। তো এটা ইলেকশন কমিশনকেও অ্যাওয়ার, আই এম শিওর হোম মিনিস্ট্রি ভীষণভাবে নিবিড় নিরীক্ষণে রাখছে।
আমি আশাবাদী, আশা করি ভালো হবে। সাম্প্রতিক সময় মানে সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে, বড় বড় কর্মকর্তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া যেভাবে লেখা হচ্ছে, তাদেরকে যেভাবে নানাভাবে তাদেরকে নিয়ে ওপেন কথা বলা হচ্ছে, আপনার যে অভিজ্ঞতা বা সময় আপনি এরকম কখনো দেখেছেন? এটা কেন হচ্ছে? না, দেখিনি এই কারণে যে এতদিন তো সোশ্যাল মিডিয়া ওপেন ছিল না। শুধু সোশ্যাল মিডিয়া না, সামনে ওপেনও বলছে, হ্যাঁ, ওপেনও বলছে। ও তো আমাদের কেউ কথা বলতে পারে নাই, কথা বললে হয় ওইটা ধরে নিয়ে গেছে, না গুম হয়ে গেছে, না মুখ টাইট করে দিয়েছে। এখন সোশ্যাল মিডিয়া তৈরি এত বেশি হয়ে গেছে যে কেউ যায় কোনো একটা বাইট করতে পারে। তারপর আর প্রবলেম আছে, যেমন এআইয়ের যুগ। এখন মাঝে মধ্যে আমি শুনি, আমি যা বলি নেই সেটাও দেখি যে ওটা নিয়ে এআইটা একটা নেগেটিভ দিক, পজিটিভ দিক আছে, কিন্তু আপনি নিজে সেনাবাহিনীর একজন উপরস্থ কর্মকর্তা হিসাবে যখন এই ধরনের ঘটনাগুলো, এই কথাগুলো সেনাবাহিনী উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বলা হয়, আপনি বিব্রত বোধ করেন? নিশ্চয়ই। শুধু তাই না, মানে আমার অন্যান্য কলিগদের নিয়ে আজকে তাদের হচ্ছে, কালকে আমার হতে পারে। এখন তো এটা ওপেন, এটা তো কেউ মানা করে না, কেউ তাকে ধরে নিয়ে আসছে না, কেউ ক্লোজ করে দিচ্ছে না। ফ্রিডম অফ স্পিচ তো আছেই, পত্রপত্রিকা আছে, টেলিভিশন আছে। এখন কেউ হয়তো সেটাকে ভালোভাবে ব্যবহার করে, কেউ ভালোভাবে ব্যবহার করে না। হ্যাঁ, তো এটা তো আর কিছু করার নেই। এটা পাবলিক যেভাবে নেয় সেভাবে। পাবলিক যদি একটা কথা বিশ্বাস করে ফেলে, হ্যাঁ, আবার কিছু বিশ্বাস করবে না। এখন যে কেউ যে কারোর বিরুদ্ধে কিছু একটা বলতে পারে। হ্যাঁ, তো বলা, এবং আর যদি বলি এভিডেন্স তো সোশ্যাল মিডিয়াতে এভিডেন্স তৈরি করতে সময় লাগে নাকি? হ্যাঁ, আমি আজকে কি কথা বলছি এখান থেকে একটু নিয়ে গিয়ে আর্টের সাথে মিলিয়ে দিয়ে কালকে হয়তো আমি আর্ট হেডলাইন দেবো এখানে। হ্যাঁ, তো কাজেই সোশ্যাল মিডিয়াকে তো আর বন্ধ করা যায় না। এটা শুধু সোশ্যাল মিডিয়ার কারণেই হচ্ছে তা তো না? না, সোশ্যাল মিডিয়ার কারণে কিছু হচ্ছে, কিছু ফ্যাক্ট, কিছু আবার ওই ফ্যাক্টটাকে আরও মশলা লাগিয়ে বড় করে। কারণ এখন সোশ্যাল মিডিয়া তো বিনা পয়সায় না। আমার মানে ইয়েটা যদি কন্টেন্টটা বেশি দেখে তাহলে আমার বেশি ইনকাম হচ্ছে। এখন তো সেই কম্পিটিশন আছে যে আমি একজনকে গালাগালি করে দিই, একজনকে যদি নানান রকমের কথা বলি, তাহলে আমারটা অনেকে দেখছে, আমি তো আর্ন করতেছি টাকা পয়সা। এটাও তো একটা ফ্যাক্টর। তো কাজেই জনগণকেও বুঝতে হবে। এই মাঝে মধ্যে আমি কতগুলো সোশ্যাল মিডিয়াতে হেডলাইন দেখি, সেই হেডলাইনের সাথে বাস্তবতার কিচ্ছু ধারে কাছে নেই। কিন্তু ওই হেডলাইন দেখে, যখন বলো না হেডলাইন দেখে আমাকে ইয়ে করলাম, স্ট্রাইক করলাম, যত বেশি স্ট্রাইক করবে তত বেশি তার ক্রেডিট। এইসব কারণে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার মানে এক ধরনের প্রতিযোগিতা, রাইটলি অর রংলি। মানে সেনাবাহিনী কর্মকর্তাদেরকে বলা হচ্ছে, এবং কিছু নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারাই তো এগুলো বলছে, কিছু ক্ষেত্রে সেটাও তো হচ্ছে। বলছে, এখন বলা কে বন্ধ করতে পারে? নিজেদের দেশের সেনাবাহিনী, হ্যাঁ, ওরা যে সবসময় ভালো কাজ করেছে তা না, কিন্তু স্পেসিফিক হওয়া আর জেনারেলাইজ করা দুটোর মধ্যে তফাৎ আছে। আর সামরিক বাহিনীকে কেউ জেনারেলাইজ করে না। স্পেসিফিক, হ্যাঁ, যদি কেউ অন্যায় করে থাকে তার অন্যায়ের কথা বলতেই হবে। হ্যাঁ, কিন্তু একবার দিন রাত অমুকে এটা করেছে, অমুককে বের করে দাও, এইগুলো অতীতে কখনো হয়নি। এখন হচ্ছে, হয়তো নির্বাচিত সরকার আসলে এগুলোর উপরে রাশ টানা হবে। এর আগে মানে ইন সার্ভিসে সেনাবাহিনী কর্মকর্তারা, এত কর্মকর্তা বিচারের মুখোমুখি কখনো হয়নি। আপনার কি প্রতিক্রিয়া? এটা তো হচ্ছে কি, আপনি দেখতে হবে যে এই ধরনের, যে ধরনের রাষ্ট্র ব্যবস্থা ছিল, যে ধরনের ক্ষমতায় ছিল একজন ডিক্টেটর, সুপার ডিক্টেটর, অথবা যদি ফ্যাসিস্ট, তারা কিন্তু সব কিছুই নষ্ট করে। সব কিছুকে আয়ত্তে আনতে গিয়ে সব কিছুকে নষ্ট করতে হয়। সেটা সামরিক বাহিনী হোক, পুলিশ বাহিনী হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, যেখানে যে পাওয়ার সেন্টার, ওই পাওয়ার সেন্টারকে ক্যাপচার করে সেটাকে নষ্ট করতে হয়, নষ্ট করে নিজে বসে আনতে হয়। এখন সামরিক বাহিনীতে অনেক অফিসার আছে যারা এখন ট্রায়াল ফেস করছে। তারা যেই র্যাঙ্কে ছিল সেই র্যাঙ্কে তাদের যাওয়ারও কথা না, তবুও গিয়েছে, তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, তাদেরকে ঘুষ দেওয়া হয়েছে, তাদেরকে মানে গর্হিত কাজ করেছে, সেটাও অনেক কয়েকজন তো সিনিয়র অফিসার টাকা পয়সা নিয়ে বিদেশে চলে গেছে।
তো এটা তো সহ্য করা আছে সরকার ইচ্ছা করে এটা করেছে। তো সেটা তো শুধু যে সামরিক বাহিনী তা তো না, পুলিশও তাই হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনও তাই হয়েছে, বিজনেসও তাই হয়েছে। আজকে বিজনেসম্যানরা যারা আবার এদিকে ঝুঁকছে তারা তো কালকে অন্য কথা বলেছে। সো এগুলো তো আমি আমার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য আমি নীতির বহির্ভূত কাজ করেছি, এইসব ইনস্টিটিউশনকে নষ্ট করেছে, ইনক্লুডিং জুডিশিয়ারও তো এই অবস্থা ছিল। তো দেয়ার ফর ক্ষমতাকে কুক্ষিগত করতে হলে এইসব এলিমেন্টকে সবসময় হাতের মধ্যে রাখতে হয়। হাতের মধ্যে রাখতে গেলে এগুলোকে করাপ্ট করতেই হবে বা একটা 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 ছুট দিতে হবে। এটা শুধু বাংলাদেশে না, দুনিয়ার যে কোনো জায়গায় ডিক্টেটর যারা ছিল, বেনাভোলেন্ট ডিক্টেটর না হলে তারা কিন্তু এই কাজই করেছে। যেই কারণে দেখা যায় ওই রিজিম ফলোয়ার পরে সব কিছু তছনছ হয়ে যায়, সব কিছু তছনছ হয়ে যায়। স্যার, আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে বর্তমানের যে সম্পর্ক বাংলাদেশের, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ভারতের সাথে ভারত একটা বৃহৎ প্রতিবেশী দেশ এবং ভারতের সাথে আমাদের অনেক কিছুতে মিল আছে, কিন্তু ভারতের একটা যে অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডের কারণে আশেপাশে যে ছোট দেশগুলো আছে তার সাথে কারোর সম্পর্ক ভালো না, শুধু বাংলাদেশ বলে না। আমাদের সাথে যে সম্পর্ক ছিল সেটা ভারত শেষের দিকে এসে কংগ্রেসও করেছে, যে তারা মানুষ ম্যান টু ম্যান বা পিপল টু পিপল রিলেশনটা রাখেনি, তাদের পছন্দ মতো একটা রিজিমের উপরে ভর করেছিল এবং সেটা আমরা দেখছি এখন কোথায় আছে। এই জিনিসটা তো বাংলাদেশের যে নিপীড়িত হয়েছিল, ইলেকশন হয়নি, ভোট দিতে পারেনি, স্বভাবতই তারা ভারতকে দায়ী করেছে, উইচ ইজ ফ্যাক্ট। এখন তো ফ্যাক্ট, এখন তো ওপেন, প্রায় বলে যে আবার তাকে নিয়ে সেখানে বসাবে ভারত। এইগুলো বলে এটাকে আমি বলি যে পায়ে পড়ে ঝগড়া করা। হ্যাঁ, একটা খেলার মধ্যে একটা ইস্যু তৈরি করলো, এই ইস্যুটা কোনো মানেই হয় না, একটা বিশাল ইস্যু তৈরি করলো। এইখানে মাইনরিটি কমিউনিটি নিয়ে তো আমরা সবসময় বেড়েও চলছে। দুই একটা ইনসিডেন্টস হয়েছে, কিছু কিছু ইনসিডেন্ট হয়েছে বিগত তারা সাপোর্টার ছিল ফ্যাসিস্ট রিজিমের, সেই জন্য হিন্দু না মুসলমানদেরও বাড়িঘর জ্বালানো হয়েছে, দোকানপাট লুট হয়েছে। কিন্তু একটা দুটা ঘটনা যেটা সরকার সাথে সাথে প্রতিকার নিচ্ছে, সেইটা কথা বলে মানে পুরো দেশকে একটা হোস্টাইল কান্ট্রি হিসেবে তৈরি করা, কিন্তু নিজের দেশে যে হতে প্রতিদিন মাইনরিটির উপর অত্যাচার। এই 25শে ডিসেম্বর চার্চে গিয়ে হামলা করে দিল যে ক্রিসমাস বলতে কোনো কিছু নাই। এইগুলো নিয়ে তো সোচ্চার না কেউ আশেপাশের দেশগুলো। তাহলে তার মানে কি, মানে বাংলাদেশের সাথে রিলেশনশিপ খারাপ কে করেছে? বাংলাদেশ তো করেন। দুদিন পোর্ট বন্ধ রাখে, তারপরে এটা রাখে। বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের নেতারা তো ওপেন তাদেরকে নিয়েও সেটাও তো বলেছে, আমরা সেটাও দেখেছি। ওদের দেশে বলে না, বলে নাই, তাদের তো অ্যাসেম্বলিতে দাঁড়ায় বলছে যে পোকামাকড়ের দেশ বলছে। এখানে তো কেউ সরকারি প্ল্যাটফর্ম থেকে বলে নাই, কিন্তু সরকারি প্ল্যাটফর্ম থেকে কাউকে নিষিদ্ধ করা হয়নি, কাউকে নিষিদ্ধ করা হয়নি। কেউ বলছে এখন কোনো পলিটিক্যাল পার্টি যদি বলে থাকে তার ব্যাপার, কিন্তু ওখানে যে অ্যাসেম্বলিতে যারা এগুলো কথা বলা যে পোকামাকড়ের মতো দেশ, সবগুলোকে বের করে দিব, এটা করব ওইটা করব, এগুলো তো প্রভোকেশন। একটা যদি নেইবারিং কান্ট্রিতে একটা প্রভোকেশন করে তাহলে তার কি এফেক্ট এই দেশে হবে না? এখানে মরা মানুষের দেশ, ইটস নট ডেড ম্যানস, এখানেও রক্ত মাংসের ব্যাপার। এবং আজ থেকে ৫-৫ বছরের কথা এখনকার জেনারেশন কোথায় মনে রাখছে? বলে দেখছে এগুলো, এইগুলোকে খোঁচায় করে হ্যাঁ আমরা তোমাদের স্বাধীনতা দিচ্ছি, অ্যাজ ইফ মানে আমরা এই বাংলাদেশের লোকের স্বাধীনতা চাইনি, তারা স্বাধীনতা দিই। এইগুলো একটা অ্যাটিটিউড, যেই অ্যাটিটিউডে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত, আমি এটাই বলতে পারি। এবং এটা বাড়বে, এটা কোনো সরকার তো বলছে শুরুটা বাংলাদেশ করেছে। এখন এটা ঝগড়া যখন করে তখন কি বলে এরকম পর্যায়ে চলে গেছে, তখন কি আমি বলি যে আমি করেছি? ওই ও আমার বাড়িতে পাথর মারছে, ঢিল মারছে, হ্যাঁ ও ঢিল মারছে দেখে তো আমি বড় পাথর মেরেছে ওর গায়ে। এটা তো বলবেই। বাংলাদেশ কি শুরু করেছে, বাংলাদেশ কী করছে? এখানকার
সব পাড়ায় গিয়ে ইন্ডিয়াতে গেছে, তো তাদেরকে চাইলে কি অন্যায় হয়ে গেছে? এখানে অনুপ চেটিয়া না কে ছিল, তাকে নিয়ে যায়নি, তো সেটা অন্যায় হয়ে গেছে দেশের? তো বাংলাদেশ বাংলাদেশের কোন ইয়াং ছেলে কি বলছে সেটা কি অফিসিয়াল হয়ে গেল? হ্যাঁ, তো এইসব কথাবার্তা আমি জানি না, ভারতের মতো এত বড় একটা দেশ, এত ঐতিহ্যবাহী দেশ, তারা এই আমাদের মতো ছোট্ট ক্ষুদ্র একটা প্রতিবেশী, তার বিরুদ্ধে এরকম লাগার তো কোনো কারণ নেই। মোস্তাফিজ কি দোষ করছে না? কি কি হোয়াট, সেই কারো গায়ে পাথর মারছে না, সেই কারোতে মিসবিহেভ করছে, তাকে বাইর করে দেওয়া মানে কি বাংলাদেশকে একটা একটা থাপ্পড় দেওয়া? তো বাংলাদেশ যে ডিসিশন নিয়েছে, আমি তো ভেরি হ্যাপি যে আমরা আমাদের নীতিগত অবস্থান থেকে আমরা সরতে পারি না। আমার যদি একজন প্লেয়ার যদি সেফ না হয়, তাকে পাঠাইলা যে হি ইজ আনসেফ, তাহলে আমাদের এখান থেকে যে 50 জন লোক যাবে তার সিকিউরিটি কি? তাই না? তো সেই জন্য বাংলাদেশ, আমি মনে করি যে স্ট্যান্ড নিয়েছে, দ্যাট স্ট্যান্ড ইজ পারফেক্ট, ইট শুড বি দেয়ার। এটা একটা কান্ট্রি যার বাণিজ্যের বিষয় আছে ন্যূনতম, এর চেয়ে কম কিছু করতে পারে না। এটা শেষ কথা, বাংলা তাদের সাথে তো যেহেতু এত নেইবারিং কান্ট্রি এবং তা অর্থনৈতিক, বাণিজ্যিক, রাজনৈতিক সব সম্পর্ক, এটা তার একটা বড় দেশ। এটা যদি নিষ্পত্তি করতে হয়, যদি স্বাভাবিক করতে হয়, তাহলে তাদেরকেই পদক্ষেপ নিতে হবে প্রথম। আমরা তো ভারতের সাথে কোনো যুদ্ধ করতে যাচ্ছি না, আমাদের সাথে ভারতের সাথে কোনো জায়গা জমি নিয়ে মারামারি নেই। কিন্তু আমাদের ছোট দেশ হিসেবে অর্থনৈতিকভাবে আমরা যেহেতু তাদের উপর অনেক ডিপেন্ডেন্ট, আমাদের ক্ষতিটা আমাদের হবে না? আমরা তো এখন তো অনেক কিছুই তারা পাঠাচ্ছে না, তো নেই। আমরা অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্ট মানে কি? মানে সব কিছু কিনতে হয়, বিনা পয়সা তো দেয় না, সাবসিডিও দেয় না, সব কিছু কিনতে হয়। আমরা যদি ভারত থেকে কিনি, আমরা তো অন্য জায়গাতেও কিনতে পারি। হ্যাঁ, আর কতখানি ডিপেন্ডেন্ট আমরা? এই তো এই বাণিজ্য, আমরা কিসের উপর ডিপেন্ডেন্ট? হ্যাঁ, তো কাজেই তারা যদি চায়নার সাথে মারামারি করে, চায়না 20 জন লোককে মাথা ফাটায় পানির মধ্যে ফেলে মারে ফেলছে, তাদের সাথে বাণিজ্য করতে পারে, আর বাংলাদেশে তুমি বাণিজ্য করবে না, এটা দিব না, ওইটা দিব না, এগুলো তো ভারতের মতো দেশে শোভা পায় না। এটা কি আপনার কি মনে হচ্ছে স্যার, এটার ভবিষ্যতে দুই দেশের এই সম্পর্ক? জানি না আগামী গভর্নমেন্ট আসলে তারা কীভাবে পলিসি কী করে। হ্যাঁ, এখন তো যেরকম আসে সেরকম আছে, তো বরং আরও কম্পাউন্ড হচ্ছে ভারতের। আমি আশা করি এরকম থাকবে না, তো ইন্ডিয়াও রিয়েলাইজ করবে যে ইট ইজ পিপল টু পিপল রিলেশন, নট পিপল টু ওয়ান ম্যান। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট থাকবে, বাট পিপল টু পিপল রিলেশন থাকতে হবে। এই 15 বছর তো আমরা ভারতের কারণেই ইলেকশনটা করতে পারিনি। এই 15 বছর তো ভারতের কারণেই মানুষ ভোট দিতে পারেনি। তার দেশে তো সবাই ভোট দেয় সময় মতো, সেটা এই কী বলে পঞ্চায়েত লেভেলে হোক, স্টেট লেভেলে হোক, সবখানে তো কোনো ইলেকশন নিয়ে তারা কেউ বাধা দেয় না। তো আমাদের এখানে এই ধরনের কেন একজনকে পাঠাইতে হলো, সে এসে আরেকজনকে জোর করলো তোমাকে ইলেকশন করতে হবে, এবং তারপরে তো ওপেন। তারপর তো আমাদের লোকই বলছে যে আমি অমুকের ভারতের নমিনেশনে আছি, তারপর বলছে যে হ্যাঁ আমি তো বলে আসছি আরও রাখো। তো এগুলো মানুষকে তো, আর এখন তো ইয়াং জেনারেশন 50 বছর দেশ যারা চালাচ্ছে, বিজনেস ক্ষেত্রেই হোক, যেখানেই হোক, কর্পোরেট এসে হোক, তারা তো 71-এর পরের জেনারেশন, তাদের সেই সেন্টিমেন্ট তো থাকবে না ভারতের প্রতি। স্যার, গত 3 নির্বাচন খুবই বিতর্কিত ছিল আওয়ামী লীগ সময়, কারণ ইনক্লুসিভ ছিল না, বড় একটা রাজনৈতিক দল, কয়েকটা রাজনৈতিক দল আসে নাই। এবারের নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রেও তো আওয়ামী লীগ আসছে না, সেটা কি ইনক্লুসিভ বলা যাবে? এটা কতটা গ্রহণযোগ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে স্যার, আপনি কি মনে করছেন? গত নির্বাচনে 2টা বড় দলই পার্টিসিপেট করতে দেয়নি, শুধু 2টা বড় দল না, আরও অনেক ছোটো ছোটো দলকে পার্টিসিপেট করতে, সম্ভাবনা অনেক। এখন তো বড় 2টাই দল পার্টিসিপেট করছে, আরও কত এখন 60টা না 70টা দল পার্টিসিপেট করছে। তো এটা যদি ইনক্লুসিভ না হয়, তাহলে ইনক্লুসিভ কোনটা? সেক্ষেত্রে আওয়ামী লীগের সম্ভাবনা বা আশা বা কি না, সেটা মনে হয় যে নেক্সট গভর্নমেন্ট ইজ গোয়িং টু রিপ্লাই। আচ্ছা।
মানে এই নির্বাচন আওয়ামী লীগ আসছে না, এটা তো এর তো আসছে না, এখন আর সময় কথা। সময় কথা। এনিওয়ে, থ্যাংক ইউ। আপনার মানে বিতর্কিত একটি শব্দ 7.2 যে ব্লুট নিয়ে কথা হলো, এটা ভুল শুনেছে যে হ্যাঁ, যারা বিতর্ক করছে, এটা যেটা আমি বলেছিলাম যে পুলিশকে তো 7.62, হ্যাঁ, রাইফেল দেওয়া হয়েছে, জি, ওয়েপনও পুলিশের, কিন্তু পুলিশের ওয়েপন অন্যের হাতে গেল কীভাবে? পুলিশের ওয়েপন সিভিল ড্রেসের লোকের হাতে গেল কীভাবে? এবং এভিডেন্স আছে যে পুলিশের সাথে তারাও ছিল ওই ওয়েপন নিয়ে। তোমরা দেখেছো, আমি তো একা দেখিনি। আমি সেই কথাটা বলছি যে এই রাইফেলটা পাবলিকের হাতে কিভাবে গেল সেটার একটা ইনভেস্টিগেশন হওয়া উচিত। পুলিশের ওয়েপন কিভাবে পাবলিকের হাতে গেল, এবং যদি আমি ক্লিয়ারলি বলি তাহলে যুবদল ছাত্রলীগের হাতে গেছে এগুলো, এত এভিডেন্স আছে। হেলমেট পরা, হাতে পুলিশের ওয়েপন 7.62, আমি সেই কথা বলেছি। এটাকে যে যার মতো টুইস্ট করে যদি তৈরি করে, আমি এবার কীভাবে ভাই হেল্প করব? আচ্ছা, আচ্ছা। আমি যে কথা বলেছি যে এই ওয়েপনগুলো সিভিল কাপড়ের লোকের হাতে গেলে কীভাবে? আর আমি কি, আমাকে চোখ নাই, আমি কি চোখ বুঝি না পুলিশের হাতে কী ওয়েপন আছে কী ওয়েপন নাই? তো এটা কেমন বলছে যদি কেউ বলে উনি বলছেন সিভিলিয়ানদের হাতে ছিল, পুলিশের হাতে ছিল না, তো এটা আমি কি করব? পুলিশের হাতে যে রাইফেল ছিল এগুলো আমরা চোখে দেখিনি নাকি চোখ বন্ধ করেছিলাম 15 বছর দেখিনি কি রাখি? পুলিশের কাছে কি না ছিল? এই ধরনের মানে ব্যাটল হাতিয়ার ছিল 7.62, মারণাত্মক রাইফেল, তারপরে SMG, ট্যাঙ্ক, কামান, জল কামান, কি না ছিল? পুরা মানে প্যারালাল আর্মি। তারপরে আবার র্যাবের হেলিকপ্টারের মধ্যে আবার গান লাগানো, মোটর লাগানো, এগুলো তো আমরা দিব্যি চোখে দেখি। আমি কি মানে একেবারে ওয়েপন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যে আমি। অফকোর্স আপনি ছিলেন আর্মিতে অবশ্যই। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন, সেনাবাহিনীতে ছিলেন, সরকারের দায়িত্ব পালন করেছেন, মানে মানে কোনটা বেশি এনজয় করেছেন নাম্বার 1, নাম্বার 2 হলো দায়িত্ব শেষ করে কোথায় বেশি মনোযোগ দেবেন? আমি সব জায়গায় এনজয় করেছি। কেন? আমি যেখানে যে চেষ্টা করি কাজ করার, সেনাবাহিনীতে ছিলাম, কাজ করেছি। ইলেকশন কমিশনে আপনারা দেখেছেন, আজও ইলেকশন কমিশনের লোক মনে করে কত কাজ, বেসিক কাজ করেছি। মানে একটা কমিশনকে দাঁড়া করানোর জন্য তার একটা সেলফ রেসপেক্টের জায়গা। আজকে যে অফিসটা আপনারা যান, সেই অফিসটা তৈরি করেই নেই, কিন্তু জায়গা তৈরি করা, জায়গা করা, ইউ হ্যাভ সিন। তারপর প্রতিটি উপজেলায় অফিস, প্রতিটি জেলায় অফিস, এবং এগুলো করতে কিন্তু আমি দিনরাত, কোনো কমিশন বোধহয় এরকম এই মাঠে ঘাটে রাত বিরাতে সকাল বিকাল এই কষ্টটা করেনি। কষ্ট করেছি, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ঝগড়া করেছি জায়গার জন্য। তো ওটা তো আই হ্যাভ এনজয়েড। আর্মিতে তো অফকোর্স এতগুলো বছর আই হ্যাভ এনজয়েড দি সার্ভিস। এখানেও অ্যাকচুয়ালি কি, যেখানে যে কাজ দেওয়া হয় সেখানে যদি ইফ ইউ ডোন্ট এনজয়, ভালো না লাগে, তাহলে সেখানে কাজ করা সম্ভব না, কাজ হয় না। গতানুগতিক কাজ হইতেই থাকে। আমি এখানে বসে থাকলে তো গতানুগতিক কাজ করব, কিন্তু আমি এই যে বাইরে গেলাম, জনগণের কাছে গেলাম, জনগণের ছোটোখাটো যেই চাহিদাগুলো তারা না চাইতে পূরণ করার চেষ্টা করলাম, যেখানে গত 70 বছর কিছু হয় নাই, কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না, সেখানে একটু করা। এটা তো যখন আমি মানুষগুলোকে দেখি, দে আর ভেরি হ্যাপি, তারা ব্যবহার করছে, তারা চাচ্ছিল এটা, তো তার চেয়ে আর পাওনা কী থাকবে? হ্যাঁ, তা আমি চেষ্টা করেছি এই 1.5 বছর। সব করতে পেরেছে তেমন না, সবই যে পারফেক্ট হয়েছে তেমনও না, হয়তো আরও ভালো হতে পারত। বাট আমি অন্তত এটুকু বলতে পারি ফ্রম মাই হার্ট, আমি অনেস্টলি চেষ্টা করেছি কাজ করার। এই একটা বছরে আমি কোনো ছুটিও নিইনি, এবং ছুটির দিনগুলো তো আমি বাইরে কাজ করেছি, এখনও করছি। তো এটাও একটা স্যাটিসফ্যাকশন। হয়তো আমি যখন এখান থেকে চলে যাব, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে, মনে পড়বে। আজও যেমন ইলেকশন কমিশনের লোকজন আমাকে মনে করে, আমি তাদের মনে করি। সেনাবাহিনীর লোকজন আমাকে মনে করে, আমি তাদের মনে করি। আশা করি এখানেও সব না হলেও যাদের সাথে কাজ করেছি, অন্তত তারা কিছু মনে রাখবে। মনে না রাখলেও
আসা যায় না, যেগুলি কাজ আমি প্রত্যন্ত অঞ্চলে করেছি সেখানে গেলে হয়তো আমার ভালো লাগবে। সো আমি অনেস্টলি চেষ্টা করেছি ব্যক্তি স্বার্থ নয়, দেশের জন্য। দেশের জন্য যেটা আমার কাছে মনে হয়েছে দেশের জন্য মঙ্গল, আমি ততটুকু করার চেষ্টা করেছি, নট ফর এনিথিং এলস। কোন গোষ্ঠীর ভালো হলো, কে পছন্দ করলো, কে পছন্দ করলো না, আল্লাহ আমাকে অনেক ভালো লেগেছে। আল্লাহ, আমি বলি যে আমার উপরে মেহেরবান না হলে তো আমি আমার এইভাবে তো পাবলিক লাইফে আমি আসতে পারি না। এবং জনগণও আশা করি, মেজরিটি জনগণ হয়তো, বলবো না যে আমার কে একবার সবাই 100% লোক হাত ওঠায়, তা হয় না, বাট মেজরিটি লোকজন কাছ থেকে আমি ভালোবাসা পেয়েছি, শ্রদ্ধা পেয়েছি। যেখানেই যাই মানুষের সাথে দেখা হলে তো বোঝা যায়, আগ্রহ করে আসে কথা বলতে। তো সেই জন্য আমি জনগণের প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞ, ভীষণভাবে কৃতজ্ঞ যে আমাকে আজকে যে পরিচয় আমার, এটা তো আপামর জনসাধারণের কারণেই। তো হয়তো কিছু কিছু লোক আছে যারা বলে সবসময় প্যাট্রোনাইজেশনের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক কাজ করে, বাট ইন লার্জ আমি রিমোট এলাকাতে যখন যাই সেখানে দেখি যে মানুষের আন্তরিকভাবে একটা ভালোবাসে, একটা ডাব কেটে নিয়ে আসে, না হয় স্যার একটু বসে এক কাপ চা খেয়ে যান। এগুলো কিন্তু একটা অদ্ভুত একটা আনন্দ দেয়। আমি সেই জন্য জনগণের কাছে কৃতজ্ঞ, মিডিয়ার কাছে কৃতজ্ঞ। মিডিয়াও আমাকে যথেষ্টভাবে ফোকাস করেছে যখন করার দরকার ছিল। এখনও তো অত বেশি মিডিয়ার কাছে যাই না, কারণে ইলেকশন কমিশনে তো সারাদিনই মিডিয়া, আর কাউকে না পেলে আমার এখানে ছিল সব। তো একটা ভালো রিলেশনশিপ গড়ে উঠেছে। এগুলো পাওয়া, এগুলি আর কি চাই, হোয়াট এলস ইউ নিড। তো সেটা আমি মনে করি যে আল্লাহ তাআলার অনেক মেহরবানি, অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু আল্লাহ অলমাইটি অ্যান্ড পিপল অফ দিস কান্ট্রি। এই দায়িত্ব শেষ করে কোথায় মনোযোগ দিবেন, কি করবেন? আবার যদি পারি আবার মনোযোগী লেখালেখির মধ্যে, আবার হয়তো এই ডাকলে টকশোর মধ্যে যা করছিলাম তাই, তার মধ্যেই নতুন করে তার কিছু করার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আমার অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের নৌ ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন।